সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের নিয়মিত টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই সব আলোচনায় অংশ নেন দেশের বিশিষ্টজনেরা। আপনারা জানেন দেশে এখন এক ধরনের অস্থির সময় চলছে। অন্তর্বর্তী সরকার তাদের নানান রকমের সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। একই সাথে তারা নির্বাচনকেও অগ্রাধিকার দিতে চাইছে। কিন্তু নির্বাচনের সময়টি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশেষ করে বড় যে রাজনৈতিক দল বিএনপি, তারা সুনির্দিষ্টভাবে নির্বাচনের সময় চাইছে, একটি রোড ম্যাপ চাইছে, যেটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখনো ঘোষণা করেননি। এবং এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে এক ধরনের আন্দোলনেরও ঘোষণা দেওয়া হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে তারা আন্দোলনেও নামতে পারে। এই যে আন্দোলনে নামা, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধে নামা, অন্যদিকে বিএনপির যে অন্যান্য শত্রুরা আছে তাদের বিরুদ্ধে তাদের বাকযুদ্ধ চলছে। এসব নিয়ে আমরা আজ আলোচনা করব এবং আমরা আজকের এই আলোচনার নাম দিয়েছি বিএনপির ছায়াযুদ্ধ। এই বিএনপির ছায়াযুদ্ধ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। আখতার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা। আশা করি তো আপনার সঙ্গে আমাদের সময়টা ভালোই কাটবে। জি, দেখা যাক আমরা কি বলতে পারি। আপনি শুনছিলেন যে আমাদের আজকের বিষয় বিএনপির ছায়াযুদ্ধ, যেটি বলছিলাম আর কি, যে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার কিছুদিন পর থেকে আশা করে আসছিল যে খুব দ্রুতই নির্বাচনটি হবে। প্রথমে তারা গত বছরের ডিসেম্বরের মধ্যে, পরবর্তীতে চলতি বছরের জুনের মধ্যে নির্বাচন আশা করেছিল। পরবর্তীতে যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজেই বললেন যে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে, তখন আবার তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যায় যে এটি তো সুনির্দিষ্ট কোনো সময় বলা হলো না। এই নিয়েই এক বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন চলছে। এরই মধ্যে আমরা দেখেছি যে জামাতি ইসলামীর সাথে নানান বিষয় নিয়ে, বিশেষ করে মুক্তিযুদ্ধ, সংবিধান সংস্কার, সংবিধান থেকে নতুন করে সংবিধান তৈরি করা ইত্যাদি বিষয় নিয়ে জামাতি ইসলামীর সাথে এক ধরনের বাকযুদ্ধ শুরু হলো। কিছুদিন পর নতুন যে রাজনৈতিক দল একটি গঠন হলো, তাদের সাথে বিএনপির বাকযুদ্ধ চলছে। বিএনপির নানান মুখে এক ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যেটিকে আমি বলছিলাম যে ছায়া যুদ্ধ। তো আসলেই কি নির্বাচন আদায়ের জন্য বিএনপি আন্দোলনে যাবে বা যেতে পারবে? আপনার কি মনে হয়? ধন্যবাদ মনির ভাই আপনাকে। প্রথমেই আপনাকে ঈদ মোবারক জানাই। আমরা এবার সুন্দর ভালো ঈদ কাটালাম। 9 দিন ব্যাপী আমরা ছুটি করলাম। বাংলাদেশের ইতিহাসে প্রথম এত লম্বা ছুটি বাংলাদেশ কখনো অভিজ্ঞতা হয় নাই। এত লম্বা ছুটি পাইনি আমরা। সবাই এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে স্বস্তিতে সারা বাংলাদেশে আমরা চড়ে ছিটে চলে গেছিলাম ঈদে। ঢাকাটা বেশ সুন্দর শহর ছিল গত 9 দিন। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক্যালি বিউটিফুল সিটি। ঢাকা শহর এত সুন্দর যানজট মুক্ত শহর আমরা সেই আগে দেখেছি। যখন আমরা ঢাকা শহরে সাইকেল চালাতাম, সাইকেল দিয়ে ঘুরতাম, তখনকার ঢাকা সিটি আর এবারকার ঢাকা সিটি অনেকটা তাই মনে হয়েছে। কারণ আপনি হয়তো শুনে জানতে পারেন, আমি কিন্তু ঢাকা জগন্নাথ কলেজে পড়তাম, বাসা ছিল ধানমন্ডিতে। আমি প্রতিদিন সাইকেলে করে জগন্নাথ কলেজ যেতাম, সাইকেলে করে আমরা কলেজে যেতাম। আর আমরা সাইকেলে করে গুলশানে বেড়াতে আসতাম, ঢাকা শহরে ঘুরে বেড়াতাম। সেই দিনগুলো মনে পড়লো এবার। এত মানে ফাঁকা রাস্তা, ফাঁকা পরিবেশ, ফাঁকা সুন্দর ছিল। এই জন্য কৃতিত্ব দিতে হয় প্রধান উপদেষ্টা সাহেবকে, কৃতিত্ব দিতে হয় বর্তমান তদন্ত সরকারকে। কারণ সবকিছুই এনিথিং গুড ইজ অলওয়েজ ফর দ্য গভর্নমেন্ট, এবং এটা আল্লাহ আমাদের জন্য যা করে ভালোর জন্য করেছে। এই জন্য তাদেরকে প্রথমে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আশা করি আমাদের আগামী দিনগুলো যাতে এরকম সুন্দর শান্তিপূর্ণ থাকে, স্বস্তিদায়ক থাকে, সেই চেষ্টা তারা করবেন এবং আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে তাদের সঙ্গে। আপনি বিএনপির ছায়াযুদ্ধের কথা বলছেন। আসলে বিএনপির তো ছায়াযুদ্ধ করার প্রয়োজন নাই। বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং একটা দেশপ্রেমিক দল। এই দলটি প্রয়োজনে সময়ের কারণে গড়ে উঠেছে। এটি জনগণের মধ্যে থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল। রাজপথ থেকে এটা বেড়েছে। যদিও রাজনীতিটা আমরা শুরু করেছিলাম সেই 69 সনে অনেকটা ঘর থেকেই, কিন্তু তার পরবর্তীতে যে রাজনীতিটা হয়েছে, দেশমাতা খালেদা জিয়া যে রাজনীতি শুরু করেছে 1982 সনের পর থেকে, সেটা কিন্তু ছিল জনগণের দল, রাজপথ থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। শত সংগ্রামের মাধ্যমে
যুদ্ধ মাধ্যমে তৈরি হয়ে আসছে। আচ্ছা, ছায়া যুদ্ধ আমরা কার সঙ্গে করব? বিএনপি কার সঙ্গে ছায়া যুদ্ধ করবে? এটা বিএনপির দায়িত্ব। আজকে বিএনপির কর্তব্য দাঁড়িয়েছে একটি সুন্দর সুষ্ঠু সরকার বাংলাদেশ থাকুক এবং সেই সরকারটি জনগণের প্রত্যাশা পূরণ করুক। বিএনপি বারবার বলেছে এই সরকারের সফলতার পিছনে বিএনপি যা কিছু করা দরকার তারা করবে। আপনি দেখেছেন যে বিএনপির নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন আমরা এই সরকারকে পূর্ণ সহযোগিতা করব, যতদিন সময় লাগে করব। এখানে বিএনপি যে কথাটা বলার চেষ্টা করছে, যেহেতু বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল করে, তার গণতন্ত্রের আদর্শের প্রতি বিশ্বাস আছে, তার আস্থা আছে, এবং তার সেই ধারাটা অব্যাহত রাখতে হলে, মানুষের সেই আস্থা অর্জন করতে হলে তাকে অবশ্যই নির্বাচনের কথা বলতে হবে। কারণ নির্বাচনের বাইরে কোনো সরকারকে দীর্ঘমেয়াদী সমর্থন দেওয়াটা এটা গণতন্ত্রের প্রতি সম্মানজনক হয় না, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখানো হয় না। কাজে বিএনপি যে কথাটা বলার চেষ্টা করছিল যে আপনারা থাকেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন। প্রথমে আপনারা বলেছিলেন ছাত্ররা আপনাদেরকে নির্বাচিত করেছে, ছাত্ররা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করেছে এবং সেই ছাত্রদের মানে নিয়োজিত হিসাবে সরকারটা গঠিত হয়েছে, ভালো কথা। এবং সেটাকেও আপনার ম্যান্ডেট হিসাবে ধরে নিয়েছিলাম, সেটাও ভালো কথা যে হ্যাঁ আমরা ছাত্ররা যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেট জনগণ মেনে নিয়েছে। কিন্তু সৌভাগ্যক্রমে ছাত্ররা ছাত্র জায়গায় থাকলো না, ছাত্ররা তাদের ছাত্রত্ব ছেড়ে দিয়ে তারা একটা আলাদা রাজনৈতিক দল গঠন করেছে। এখন তো আর ওই রাজনৈতিক দলের পক্ষে সরকার থাকতে পারে না, অন্তর্বর্তী সরকার ওই রাজনৈতিক দলের প্রতি কোনো আনুগত্য তারা দেখাতে পারে না। কাজে ওই সরকারের প্রতিনিধিত্ব করার কোনো নৈতিক অধিকার বর্তমান সরকারের নাই। তাই বিএনপি বলছে যে আপনারা নির্বাচনের মাধ্যমে গঠিত হন, নির্বাচনের মাধ্যমে যেই সরকার হবে তাকে আমরা সব মেনে নেব। এবং বিএনপি আরো এক সামনে বাড়িয়ে কথা বলেছে যে আমরা যদি নির্বাচিত হই, আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে, বিএনপি যদি নির্বাচিত হয়, তাহলে বিএনপি একা কোনো সরকার গঠন করবে না, তারা সর্বদলীয় গঠন করবে, সকল দলের সবাইকে নিয়ে এবং ছাত্রদেরকে নিয়েও একটি দল গঠন করবে। এবং আকার ইঙ্গিতে এও বলে দিয়েছে মানে সরকার গঠন করবে, জাতীয় সরকার গঠন করবে, যেটি জাতীয় বলছেন। সরকার সর্বদলীয় সরকার গঠন করবে এবং আকার ইঙ্গিতেও বলে দিয়েছে দরকার পড়লে যতদিন থাকতে চায় আমাদের প্রধানমন্ত্রী হিসাবে আমরা ডক্টর ইউনূস সাহেবকে রাখবো। কারণ আপনারা দেখেছেন ভারতীয় রাজনীতিতে আমরা দেখেছি কংগ্রেস দুইটা টার্মে নরসিংহ রাওকে প্রধানমন্ত্রী রেখেছে, নরসিংহ রাও দলের প্রেসিডেন্ট বা সাধারণ সম্পাদক ছিলেন না, তাকে দুইটা টার্মে। তারপরে আমরা দেখেছি যে পরবর্তীতে মনমোহন সিংকেও 2 টার্মে রেখেছে। মনমোহন সিং তো কংগ্রেসের দলের সদস্যই ছিলেন না, তারপরেও তাকে 2 টার্মে তাকে প্রধানমন্ত্রী হিসেবে রেখেছে। এই ইতিহাস আমরা এরকম উদাহরণ আমরা আমার পার্শ্ববর্তী দেশে দেখতে পাচ্ছি। আমার দেশে অসম্ভব কিছু না। এবং আপনি আমেরিকান রাজনীতি দেখেন যে পার্টি ম্যান পার্টি চিফ প্রেসিডেন্ট না, পার্টি মনোনয়ন দেয়। এখানে প্রধানমন্ত্রীকে পার্টি মনোনয়ন দিতে পারে, কারণ পার্টি তো এমপি মনোনয়ন দেয়, এমপি থেকে একজন প্রধানমন্ত্রী হয়। কাজে এখানেও বিএনপি উদারতা দেখিয়েছে এবং বলছে যে ঠিক আছে সরকার ওই যে নির্বাচিত হবে তাদের মধ্যে থেকে হবে। কাজে এখানে সরকার কেন যেন এটা মানে ঠিক ভাবে নিচ্ছেন না, এটা আমি জানি না, তবে নেওয়া উচিত। এখানে ছায়াযুদ্ধ বলেন কথা নাই। আর এখানে যে জিনিসটা হয়েছে, বিএনপি তো এখন বিএনপির সামনে এখন সবচেয়ে বড় যে সংগ্রাম সেটা হচ্ছে অস্তিত্বের সংগ্রাম। কারণ ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে সরকার বিএনপির ভালো চায় না। এই সঙ্গে সরকারের একটা বৃহৎ অংশ তারা -2 ফর্মুলার উদ্যোক্তা। তারা প্রথম থেকে আপনি জানেন যে -2 ফর্মুলার যারা উদ্যোক্তা তারা সবাই কিন্তু এই সরকারের অধীনে একত্রিত হয়েছে। তারা একজনকে মাইনাস করতে পেরেছে অত্যন্ত সফলভাবে। এখন তাদের দ্বিতীয় লক্ষ্য হলো বিএনপিকে কেমনে মাইনাস করা যায়। কাজে এটা বিএনপি তো বুঝার কথা, আমার মনে হয় বুঝেছে। কাজে এটা বিএনপির অস্তিত্বের লড়াই। বিএনপি এখন অস্তিত্বের লড়াই করতে হবে, টিকে থাকার লড়াই। কারণ ওরা বলতে আমি বুঝাচ্ছি জামাত সহ বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার এবং প্রশাসনের বিশেষ অংশ। কারণ প্রশাসন ইতিমধ্যেই জামাত দ্বারা দখল হয়ে গেছে। প্রশাসনের প্রতিটি অঙ্গে প্রতিটি জায়গায় পুলিশ থেকে নিয়ে সব জায়গায় হয়ে গেছে, জামাতের লোকেরা এখানে ঢুকে গেছে, হয়ে গেছে। একই অবস্থা ধরেন বিচার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেখানেও একই অবস্থা। কাজে এখানে বিএনপির অস্তিত্বের লড়াই আজকে, এটা ছায়াযুদ্ধ না, এটা বেঁচে থাকার যুদ্ধ। এই দেশকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, জনগণের কল্যাণের জন্য, জনগণকে বাঁচানোর জন্য যে যুদ্ধ দরকার সেই যুদ্ধে বিএনপি আজকে নামতে বাধ্য হচ্ছে। এবং আমার মনে হয় বিএনপি সেই যুদ্ধে নামার জন্য প্রস্তুতি নিয়েছে এবং যুদ্ধে নামবে ইনশাল্লাহ। বিএনপি অবশ্যই সেই যুদ্ধ জয় হবে।
15 বছর সংগ্রাম করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়িত করতে পেরেছে, বিভিন্ন সবার সমর্থন নিয়ে সুযোগ নিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল বিএনপি যে আসেন সবাই মিলে আমরা এই সরকারকে হটাই, এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। সবাই বিভিন্ন অংশ থেকে, বিভিন্ন সমাজের রাজনীতি বলেন, সমাজ বলেন, বিভিন্ন প্রেক্ষাপট থেকে বলেন, দেশে বিদেশে সবাই একযোগে ঝাঁপায়া পড়েছে শেখ হাসিনা বিরোধী সংগ্রামে। এটা কিন্তু বিএনপির সফলতা, কারণ বিএনপি সংগ্রামটা শুরু করেছিল 15 বছর আগে নিজেরা একা একা সংগ্রাম করতে 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 লাস্ট পর্যায়ে এসে দিয়েছে, এবং সে বিজয়ের দাবিও বিএনপি করে না, সে বিজয়ের দাবিটাও বিএনপি সবার মধ্যে বেটে দিয়েছে, সবাইকে নিয়ে সেই বিজয়ের অহংকার সে মেনে নিচ্ছে এবং সবাইকে সাধুবাদ জানাচ্ছে, এবং সেই জয়টা, সেই বিজয়ের কৃতিত্বটা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছে। কাজে বিএনপি ছায়াযুদ্ধের প্রশ্ন না, বিএনপি হলো দেশটিকে বাঁচানোর প্রশ্ন, দেশের অস্তিত্বকে বাঁচানোর প্রশ্ন, দেশের মানুষের কল্যাণের জন্য প্রশ্ন। আজকে দেশ কিন্তু ভালোর দিকে আগাচ্ছে না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেশের যে ভবিষ্যৎ, আমাদের তো সম্প্রতি আমরা ভাবছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, তারা $29 মিলিয়ন ব্যয় করে সরকারের পরিবর্তন করিয়েছেন, দেশে আন্দোলন চালিয়েছেন, সে $29 বিলিয়ন খরচ করে দেখেন আজকে তার চেয়ে বেশি $10 বিলিয়ন তারা বাংলাদেশে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণের এই শ্রমিক মজদুর, আমরা তো টেলারিং করি, আমরা তো গার্মেন্টস বলতে গেলে আমরা টেলারিং করি, দর্জিগিরি করি, আমরা ঘাম দিয়ে শ্রম দিয়ে কাপড় সেলাই করে কাপড় বানিয়ে দিচ্ছি, তাদের জামা কাপড় বানিয়ে দিচ্ছি আমেরিকানদের জন্য। সেইটার উপরে 36% শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যিনি আমার দেশের জনগণের কল্যাণের জন্য $29 মিলিয়ন খরচ করে এই সরকার পরিবর্তন করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছেন, এবং অথচ $29 মিলিয়ন বিনিয়োগ করে আজকে $10 বিলিয়ন চেয়ে বেশি লাভ তারা নিয়ে যাচ্ছেন। এই 37% ডিউটিতে আমাদেরকে আর অতিরিক্ত $10 বিলিয়ন আমাদেরকে ব্যয় গুনতে হবে প্রতি বছর। কাজে এই যে $10 বিলিয়ন নিয়ে গেলেন, আমাদের আগেতে কর্মসংস্থানের বিশাল একটা হুমকির মধ্যে আমরা পড়বো। এই ছেলে এই মেয়েরা কোথায় যাবে? আমরা এই বিষয়টি নিয়ে একটু পরে আলাপ করব। আপনি দুই রকমের না, আপনি দুই রকমের একটি কথা বলছিলেন যে বিএনপি বাংলাদেশের, আমি কথাটা কেন বলছি, আমরা ছায়াযুদ্ধ নিয়ে কথা বলছি, ছায়াযুদ্ধের অংশ তো এটা, এই যুদ্ধটা আমাকে তো করতে হবে, এটাকে আমরা ছায়াযুদ্ধ বলেন না যে যুদ্ধ বলেন, আমি যে প্রশ্নটি করছি, এই কাজগুলি করার জন্য, যে অস্তিত্ব রক্ষার আন্দোলনের জন্য বা লড়াইয়ের জন্য প্রথমত আপনারা নির্বাচন চান, প্রথমত নির্বাচনটি আদায় করতে হবে, যেটি আজকে আমি যেটি বলছি, দ্বিমত পোষণ করছি, বিএনপি কখনো নির্বাচন চায় নাই, বিএনপি বলেছে এই সরকার নির্বাচনের মাধ্যমে গঠিত হোক। আমি একটু যদি সুস্পষ্টভাবে বলি, আজকে ডেইলি স্টারের যদি অনলাইন সংস্করণ দেখেন, সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে বলা হয়েছে যে তারা অল্প কিছুদিন পরেই, আপনি বলছিলেন যে বিএনপি দেশের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামছে, সেটি ছায়াযুদ্ধ নয় শুধু, এবং আপনি এটিও বলছিলেন যে নির্বাচন নয়, বরং বিএনপি বলছে যে এই সরকার নির্বাচন দিয়ে যদি থাকতে পারে থাকুক। কিন্তু আমরা আজকেই ডেইলি স্টারের অনলাইন সংস্করণে একটি খবর দেখেছি, সেখানে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বিএনপি প্রস্তুতি নিচ্ছে, বিএনপির কয়েকজন নেতাকে উদ্ধৃত করেই তারা এই নিউজটি করেছে। তো এই যে আপনি যেটি একটু আগে বলছিলেন যে বর্তমান সরকার, এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উনি থাকুক আরো কিছুদিন, অথবা উনি পরবর্তী সরকারের প্রধান হন, যেই ক্ষমতায় আসুক উনিও সেখানকার প্রধানমন্ত্রী হতে পারেন, তো সেক্ষেত্রে তো একটু কেমন যেন যে এই অন্তর্বর্তী সরকারের থেকে তিনি তো নির্বাচনে অংশ নিচ্ছেন না, যারা অংশ নেবে সেই সংসদ সদস্যদের মাঝ থেকে আপনি একজন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। উনাকে যদি আগেই টোপ দেয়া হয় যে আপনি প্রধানমন্ত্রী হবেন, পরবর্তীতে আপনি দ্রুত নির্বাচন দেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, এই টোপ দেয়াটা কতটা বাস্তবসম্মত বা যৌক্তিক, যেটি আপনি বলছিলেন? আমি বুঝি না আপনারা এটা টোপ হিসাবে নিচ্ছেন কেন, বা টোপ ভাবছেন কেন? আপনি সমাধানগুলো বের করতে হতো। সমাধানটা কি? আপনি বিভিন্ন কারণে, বিভিন্ন কমিটমেন্টের কারণে এবং
জনগণের কাছে আজকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছেন জনাব ডক্টর ইউনূস সাহেব, যে বাংলাদেশে উনি ভালো কিছু করবেন, এখানে কিছু সংস্কার করবেন, দেশের জনগণ উন্নতি করবেন। এটা ওনার একটা কমিটমেন্ট হয়ে গেছে। এখন উনি তো এই কমিটমেন্ট গুলা পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তা আমরা সেই জন্য তাকে বলছি যে আপনি এই কমিটমেন্ট গুলো পালন করেন, সকল সংস্কার গুলো আপনি সমাধান করেন, আমাদের কোনো আপত্তি নাই, আপনাকে আমরা পূর্ণ সহযোগিতা করবে। এখন দেশে কোনো আইন নাই, কোনো নিয়ম নাই, নীতি নাই, আপনি যা বলবেন সেটাই আইন, সেটাই নিয়ম, সেটাই নীতি। কাজে আপনি কেন জিনিসটাকে অযথা বিভিন্ন ভাবে ঘুরাইয়া জিনিসটা কমপ্লিকেট করতেছেন? আপনি সহজভাবে জিনিসটা মিলিত হয়ে যায় যে আসেন, নির্বাচন হোক, নির্বাচন হওয়ার পরে আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী বানানোর জন্য তো নির্বাচন করতে হবে না, প্রধানমন্ত্রী হওয়ার পরেও তো 6 মাসের মধ্যে নির্বাচন করতে পারবেন, এমন তো কথা নাই বাংলাদেশের। আর এখন তো কোনো স্থায়ী কোনো সংবিধানও নাই। না, বাংলাদেশের না, স্থায়ী সংবিধান নেই এই কথাটি ঠিক নয়। কারণ আমাদের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি, সংবিধান স্থগিত করা হয়নি। আমাদের সংবিধান যা আগে আছে সেটি পূর্ণভাবে বহাল আছে। মনির আপনি ভাই, না যদি বহাল নাই, মনির ভাই বহাল নাই, বহাল নাই। কারণ বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা বলে কোনো পদ নাই, পদ নেই। এবং তাহলে সে কিভাবে কাজটা করতেছে? কাজে সংবিধান তো বহাল আছে তো বললে হবে না। সংবিধান এটা হলো ছায়া সংবিধান। এই সংবিধানটা হলো, এটার কোনো আছে, বইয়ে ছাপানো বই হিসাবে আছে, এবং এটা সংসদীয় সচিবালয় আছে, বিভিন্ন অফিস আদালতে ছাপানো বই হিসাবে আছে। এটার কোনো রকম প্রয়োগ নাই। এটাকে অপপ্রয়োগ করেই বর্তমানে রাষ্ট্র চলতেছে। রাষ্ট্র যেভাবে খুশি সেভাবে চলতেছে, এবং সেই খুশিটা নির্ভর করতেছে আমাদের প্রধান উপদেষ্টার ইচ্ছা অনুযায়ী। উনি যেটাকে ইচ্ছা মনে করতেছেন সে অনুযায়ী দেশ চালাচ্ছেন। কাজে আমি এটা থেকে আপত্তি করতেছি না, আমি তো মেনে নিয়েছি, এটা বিএনপি মেনে নিয়েছে। সেই কিন্তু ম্যান্ডেটটা তো বিএনপি আমরা তো কখনোই বলেনি যে উনি যদি বিএনপি ক্ষমতায় যায়, যদি আগামী নির্বাচনে বিজয়ী হয়, তারা সর্বদলীয় সরকার করবে বলেছে। কিন্তু ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী করার জন্য তারা প্রস্তুত অথবা মেনে নেবে, এটি মনির বিএনপির ভাই, কোনো নেতৃত্ব মনির ভাই, পক্ষ থেকে তো বলা হয়নি। বিএনপি কোথাও বলেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে? বিএনপি কোথাও বলেছে না, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে? বিএনপি কোথাও বলেছে গয়েশচন্দ্র রায় প্রধানমন্ত্রী হবে? বিএনপি কোথাও বলে সালাউদ্দিন প্রধানমন্ত্রী হবে? কোথাও বলেছে যে মির্জা ফখরুল ইসলাম প্রধানমন্ত্রী হবে? প্রধানমন্ত্রী কে হবে এটা তো পরে ডিসাইড হবে। এটা এনিবডি, আমি তো মনির ভাইকে প্রধানমন্ত্রী বানাতে পারি। এটা বিএনপি জয়লাভ করার পরে সিদ্ধান্ত নেবে। এটা তো দুইটা জিনিস হয়, সংসদ জয়লাভ করার পরে একটা নির্বাচিত হয় প্রথম সংসদ নেতা, জি। সংসদ নেতা একজন নির্বাচিত হয়, এবং সংসদ নেতা যিনি নির্বাচিত হন, নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তো সংসদ নেতা তো যারা এমপি হবে তাদের মধ্যে যে কেউ একজন হইতে হবে, এমপির জি। মধ্যে সংসদ সদস্য হবে। আর প্রধানমন্ত্রী বেলা লেখা আছে প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ লোকে কি বলে আস্থা সমর্থন। সমর্থন করতে হবে। এটা তো বলা নাই তাকে এমপি হইতে হবে, এটা তো কিন্তু বলা নাই। যে এই সংবিধান যদি ফলো করেন, বর্তমান সংবিধান আছে যদি ফলো করেন, সেখানে লেখা আছে সংসদের আস্থাভাজন, সংখ্যাগরিষ্ঠ লোকের আস্থাভাজন। সেখানে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, তাহলে যদি সে যাকে আস্থাভাজন করবে তাকে প্রধানমন্ত্রী বানাতে পারবে, যা নাকি। তা আমরা তো বলেছি যে আপনাকে প্রধানমন্ত্রী, আমরা তো হাও বলি নাই, নাও বলি নাই। কাজে কিন্তু প্রধানমন্ত্রী একটু পরোক্ষভাবে তো এটি বলা আছে সংবিধানে যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি না 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 সরকার না না গঠনের আমন্ত্রণ জানাবেন, না এবং না তিনি না 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 লেখা আছে এইভাবে, রাষ্ট্রপতি যাকে মনে করবেন সংখ্যাগরিষ্ঠ জি লোকের আস্থা আছে তাকে, যাকে আছে। মনে করবেন, জি নেতা না, সংঘর্ষ নেতা না, সংঘর্ষ নেতাকে না। ডোন্ট ডোন্ট কনফিউজ ইট, ডোন্ট কনফিউজ ইট, বুঝছেন না? এখানে সংখ্যাগরিষ্ঠ যে কোনো যার উপরে আস্থা আছে, সংখ্যাগরিষ্ঠ যার উপরে আস্থা আছে, সেই আস্থাটা যে এমপি হইতে কোনো কথা নাই। কাজে এটা ইচ্ছা মতো ইন্টারপ্রেট করলে হবে না। তো সংবিধানে তো এই প্রভিশন রাখা হয়েছে যাতে সংসদের বাইরেও, সংসদ সদস্যের বাইরেও কেউ এমপি হইতে পারে, এর প্রভিশন আছে। তারপরে 10% মন্ত্রী হইতে পারে এমপি ছাড়াও। তো দেয়ার আর সো মেনি প্রভিশনস আছে। কাজে এখানে তারপরেও যিনি এমপি, যিনি প্রধানমন্ত্রী হবেন, তার মধ্যে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ওনাকে পরবর্তী 6 মাসের মধ্যে এক প্রথমে সংসদ মধ্যে আস্থা অর্জন করতে হবে, এবং পরবর্তী 6 মাসের মধ্যে কোনো আসন থেকে সংসদ সদস্য হয়ে আসতে হবে। তো এগুলো তো পরবর্তী ধাপ, এগুলো তো করা যাবে। কিন্তু আমরা তো বলছি না, আমরা বলছি যে ডক্টর ইউনূস সাহেবকে প্রধানমন্ত্রী করার মতো এনাফ স্কোপ, সুযোগ বর্তমান সংবিধানে আছে, এই সংবিধান ফলো করলে। আর যদি নতুন সংবিধান রচনা করতে চান বা সংশোধন করতে চান, তাহলে তো সংসদ লাগবে।
সেই সংসদ তখন বসে দরকার বলে সংবিধান সংশোধন করে দিবে। আর যদি আপনার দ্বিতীয় বিপ্লব করতে চান বা প্রথম বিপ্লব করতে চান, বিপ্লবী সরকার করতে চান, আমরা তো সেটা তো রাজি, বিপ্লবী সরকার আপনি গঠন করেন, তাহলে বিপ্লবী কিন্তু সরকার গঠন করেন। সেটি হয়তো আপনি ব্যক্তিগতভাবে বলছেন, কিন্তু বিএনপির দিক থেকে এটি বলা হয়নি এটা কখনো। ব্যক্তিগতভাবে না, আপনি তো বর্তমান সরকারটাকে কি হিসেবে নিচ্ছেন? এটা সংবিধান সরকার হিসেবে নিচ্ছেন না, সেটি না, আমি বলছি যে বিএনপি কখনো এটি বলেনি যে বিপ্লবী সরকার কখনো বলার প্রয়োজন নেই তো, কারণ বিএনপি এই সরকারকে কি হিসেবে মেনে নিচ্ছেন? এই সরকারকে কি সংবিধান সরকার হিসেবে মেনে নিয়েছেন? বিএনপি মেনে নিয়েছেন মানে সময়ের প্রয়োজনে সরকার থাকা দরকার। এটা বিপ্লবী হইতে পারে, অবৈধ হইতে পারে, হোয়াট এভার টার্মস ইউ গিভ। এটা অবৈধ সরকার কেউ টার্ম করতে পারে, কেউ বিপ্লবী সরকার টার্ম করতে পারে। এই সরকারকে অনেকে আমরা সবাই মেনে নিয়েছি, একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই এই সরকারকে মেনে নিয়েছে এবং সরকারের সঙ্গে সবাই আছে। এবং সম্প্রতি ভারতও মেনে নিয়েছে, কারণ ভারতের প্রধানমন্ত্রীও আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। এখানেও বলে না আমি তোমার দেখা করবো না, কথা বলবো না, হাত মিলাবো না। তার মানে আমরা এখন সারা বিশ্বই বলতে পারি সবাই মেনে নিয়েছে। এই সরকার সবারই গ্রহণযোগ্য এবং মেনে নেওয়া সরকার। এখন এই সরকারের নাম কি দিবেন? বিপ্লবী দিবেন, অবৈধ দিবেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমরা বলছি আপনি বিপ্লবী নামটা দেন, বিপ্লবী নামটা দিয়ে সংবিধানটাকে স্থগিত রাখা বিপ্লবী দেন, অন্তত অবৈধ শব্দ থেকে আপনি বেরিয়ে আসেন। না হলে আপনি সাংবিধানিক সরকার না, এই কথাটা পরিষ্কার স্পষ্ট বলতেছি। হয়তো অনেকে পছন্দ করবেন না, গালালি করবেন বা যা ইচ্ছে তা বলবেন। আনপড় ছেলেরা, লেখাপড়া জানে না ছেলেরা, স্কুল কলেজে যায় না ছেলেরা, ফেসবুকে আসবে, টুইটারে আসবে, আপনাদের এই ইউটিউব দেখবে, দেখে মনের মাধুরী মিশাইয়া সে একটা কথা বলবে। কারণ আজকে তো এদের ম্যাটার্স করে, কারণ গণতন্ত্রে তো সবারই অধিকার সমান, লেখাপড়া জানলেও যতটুকু সমান, না জানলেও যতটুকু সমান, সবারই সমান অধিকার। কাজে সেখানে প্রধানমন্ত্রী হওয়ার, উপদেষ্টা হওয়ার অধিকার সবারই সমান। কাজে আমি এই জন্য বলছি যে এই সরকার একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আসুক। যদি আপনি বিপ্লবী সরকার হতে চান, বিপ্লবী সরকার হন, আর না হলে গণতান্ত্রিক সরকার হন। কিন্তু আপনি অসাংবিধানিক সরকার হয়ে এখন যেভাবে চালাচ্ছেন, এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু হয়তো একটা সময় আসতে পারে যখন হয়তো আমরা মেনে নাও নিতে পারি। তখন যে বিশৃঙ্খল সৃষ্টি হবে, সেই বিশৃঙ্খলটাকে সামাল দেওয়া বড় কঠিন হবে। এই জন্য বারবার আমরা সাবধান বানিয়ে দিচ্ছি। সামনে বৈশাখ মাস আসতেছে, আমার ঘরের পালা নরম, তাই আমাকে নতুন বাঁশ কেটে পালা লাগাইতে হবে। আমি নতুন বাঁশ কেটে যদি পালা না লাগাই, আমি যদি এখন খুঁটি না লাগাই আমার ঘরের, তাহলে আগামী বৈশাখের ঝড়ে আমার এই ঘর টিকে নাও থাকতে পারে। আমি এই কথাটি বলার চেষ্টা করছি। আমি এই জন্যই বলছি বিএনপি নির্বাচন চাচ্ছে না। বিএনপি বলছে আপনি নির্বাচনের মাধ্যমে খুঁটি শক্ত করেন, আপনি ঘরের খুঁটিগুলো শক্ত করেন। নির্বাচনে কে আসবে না আসবে সেটা তো জনগণ জানে। আমরা কে আসবে প্রশ্ন আমরা করিনি। আমার যে প্রশ্নটি ছিল যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে, এটি স্পষ্ট করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন। আপনি বলছিলেন যে এটি ছায়াযুদ্ধ নয়, বিএনপির অস্তিত্ব রক্ষার লড়াই, এটি দেশের অস্তিত্বের জন্য লড়াই করছে বিএনপি। কার বিরুদ্ধে এই লড়াইটি করছে বিএনপি? এই প্রশ্নটি এখন। প্রথম কথাটা বলছি ডিসেম্বর মাসে কেন বলছি, আমি আপনি কি বললাম বৈশাখ মাসে ঝড় আসবে, আমি তো বলছি তার আগে আমার ঘরে খুঁটি বদলাইতে হবে। তো এই বৈশাখ মাসের ঝড়টাই আমরা বলছি ডিসেম্বরে আসতে পারে, কাজে ডিসেম্বরে আগে ঘরে খুঁটি বদলান। আর কার বিরুদ্ধে যুদ্ধ করছি না, আমরা যুদ্ধ করছি নিজের বিরুদ্ধে, নিজের অস্তিত্বের বিরুদ্ধে। এই যুদ্ধটা তো কারোর বিরুদ্ধে না, আমাদের বিরুদ্ধে, আমাদের সৎ চিন্তার জন্য, আমাদের অশুভ চিন্তার বিরুদ্ধে, আমাদের অন্যায় মূল্যবোধের বিরুদ্ধে, আমাদের মিথ্যাচারের বিরুদ্ধে আমরা সংগ্রামটা করছি। এখানে ব্যক্তিত্ব না, এখানে কোনো না, আমরা মিথ্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করছি। এই মিথ্যাচার কে করছে? হ্যাঁ, মিথ্যাচারটি কে করছে? কে না করতেছি বলেন তো, কে না মিথ্যাচার করতেছি বলেন? আমি সুস্পষ্টভাবে, আপনি কি জামাতে ইসলামীকে দায়ী করেন বা জাতীয় নাগরিক পার্টিকে বলেন? বলেন না কেন? ওনার নামটা উনি কি বলতেছে? আমি সেটি আপনার মুখ থেকে জানতে চাইছি যে কে এটি। আমি বলে দিলাম, আমি তো কাউকে ভয় করে বলতেছি না ভাই, ফাঁসি হলে হবে। কে মিথ্যাচার না করতেছে বলেন না, মিথ্যাচারটা কে না করতেছেন? প্রতিটা লোকই তো প্রতিদিন মিথ্যা দিয়ে শুরু করেন, মিথ্যা দিয়ে শেষ করেন, প্রতিটা দিন। যেই ব্যক্তিটি আপনি বলছেন যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রায় সবাই মিথ্যাচার করছে, যেই ব্যক্তিটি মিথ্যাচার করছে তাকে ভবিষ্যতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে রাজি আছেন? না, আমরা তো কি বলছি, সংগ্রাম করতেছি। এই জন্য তো আমরা কি আপনি বললে কার বিরুদ্ধে সংগ্রাম করতেছি? সংগ্রাম করছি ওই যারা মিথ্যাচার করতেছে তার বিরুদ্ধে।
এখন আমার দেশে এই যে মিথ্যাচার যারা করতেছে তাদের সংগ্রাম করতেছি, তারা যদি আমরা সঠিক পথে আনতে পারি, তারা যদি রিয়েলাইজ করে যে আমরা মিথ্যাচার করব না, তাহলে তো সুষ্ঠু সরকার গঠন করার দিকে আমরা যাব, তাহলে তো একটা ভালো সরকার গঠন করার দিকে আমরা যাব। আর যদি আমি মনে করি না আমি ইগো থাকবো না, আমি বদলাবো না আমার কুটি, দেখি কি করতে পারে, তাহলে আমাকে তো ডিসেম্বর মতো অপেক্ষা করতে হবে। শেখ হাসিনা তাই বলতো, শেখের সঙ্গে তো একই কথা ছিল যে তাই ক্ষমতা কেউ সহায়তে পারবে না। কাজে এখন তো সবাই ক্ষমতা থাকলে সবাই মনে করে সবচেয়ে বড় ক্ষমতা ধরছে, তার চেয়ে বড় ক্ষমতা ধর পৃথিবীতে আর কেউ নাই। এটা নমরুদ মনে করেছিল, লাস্ট শেখ হাসিনা মনে করেছিল, কিন্তু নমরুদ টিকে থাকতে পারে নাই, শেখ হাসিনা টিকে থাকতে পারে নাই। আগামীতেও নতুন নমরুদ যারা আসবে, নতুন শেখ হাসিনা যারা আসবে, তারাও টিকে থাকতে পারবে না, এটাই ইতিহাসের শিক্ষা। আমরা এখন একটি প্রবণতা দেখছি, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূসের পক্ষে যারা কথা বলেন, জাতীয় নাগরিক পার্টি মূলত তার পক্ষে সরাসরি কথা বলেন, এবং এটিও আমরা দেখেছি যে ওই পার্টি সরকারের, অন্তর্বর্তী সরকারের এক রকমের আনুকূল্য পেয়ে আসছে। জামাতে ইসলামীও সেই আনুকূল্য পেয়ে আসছে। তো আমরা গত কিছুদিন যাবৎ শুনে আসছি যে ডক্টর ইউনূসের ৫ বছর ক্ষমতায় থাকা উচিত। এবং সেটি এমনভাবে বলা হচ্ছে যে এই ৫ বছর নির্বাচনেরই বা দরকার কি? নির্বাচন ছাড়াই ডক্টর ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকুক, তাকে মানুষ দেখতে চায়। আপনিও কি নির্বাচন ছাড়া ডক্টর ইউনূস সাহেবকে বা এই অন্তর্বর্তী সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখতে রাজি আছেন? ভাই আমার ঘরে কয়টা মাথা, তারপর আমার একটা পেট আছে। আমার ঘাড়ে একটা মাথা আর আমার একটা পেট আছে। আপনার এই কথায় জবাব দিতে গিয়ে আমার মাথাটা কাটা যাবে, আমার পেটও বন্ধ হয়ে যাবে, আমি কোথায় পাবো? এটা তো সারা পৃথিবীর আজীবন কালে হলো ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, যে ক্ষমতায় থাকে তার পক্ষে বলা। এটা তো আমাদের হুদা বলে আমাদের মন্ত্রী ছিল, মনে আছে? আপনাদের জি, তথ্যমন্ত্রী ছিল জি, জি, নাজমুল হুদা। হুদা সাহেব। হুদার বিখ্যাত বক্তব্য ছিল 2050 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকবে। 2050 সন পর্যন্ত বিএনপি ক্ষমতায় আছে। হুদা তো সেটা বললে তো বড় মন্ত্রী হয়েছে, তথ্যমন্ত্রী হয়েছে, অনেক বড় বড় মন্ত্রী হয়েছে, অনেক ক্ষমতা দেখাইছে, দাপট দেখাইছে। সাম্প্রতিক আওয়ামী লীগের চামচারাও তো একটা ছোট মোটো একটা চামচা বলছে শেখ হাসিনা এই 41 সন পর্যন্ত ক্ষমতায় থাকে বাংলাদেশটাকে পৃথিবীর সারা দেশ বানাবে। 41 সনে এখন শেখ হাসিনা তো হারিকেনে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম তো ক্ষমতায় যারা থাকে তার তো কইতে হবে, কারণ আমার তো পেট দরকার, আমার তো শির রক্ষা করতে হবে। আমি তো এখন বলবো, আমি তো আপনার সঙ্গে বকল দাবা করে বলবো, বাবা ডক্টর ইউনূস, আপনি আমার ফাদার, আপনি আমার বাপ মা, আপনি আমার 14 গোষ্ঠী, আপনি ক্ষমতা থাকেন থাকেন থাকেন, সারা জীবন থাকেন, আজীবন থাকেন, আল্লাহ যেন আপনার মৃত্যু না দেয়, আমি তো কামনা করবোই। এতে যদি আমার লাভ হয়, আর এর বিরুদ্ধে কথা বললে তো আমি ক্ষতি হবো, কালকে পুলিশ এসে ডাকবে আমারে, সকালবেলা পুলিশ ডাকবে, আপনি কি বলছেন এই প্রফেসর ইউনূস সাহেব সম্বন্ধে, চলেন থানায় চলেন। আমারে কেউ রক্ষা করতে পারবে? উকিল পাবো না কোর্টে দাঁড়ানোর জন্য, উকিলও তখন নাই, দেখেন না, উকিলও তো পাবো না, তা কি হবে? কাজে এখন বাবা ডক্টর ইউনূস আপনি ক্ষমতা থাকেন, আপনার এনসিপি কেন, আমরা সবাই, কারণ বিএনপি কি বলতেছে বলেন, বিএনপি একবার বলছে, বলার সাহস আছে যে আমরা ডক্টর ইউনূসকে মানি না? একবার বলতে মানি না পারে নয়, যে ৫ বছর নয়, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে সেটি তো বলছে। আমি সে যদি একটু নির্বাচন ভিন্ন দিতে প্রশ্নে বলছে যাই, না, সে আমি কি বলছে না, আপনার কথা ঘুরেন না, সে বলছে নির্বাচন দিতে, সে বলছে মানে নাই, সে বলছে আমি নির্বাচনের দাবি করবো। আমিও কিন্তু আপনাকে প্রশ্নটি মানার কথা বলিনি। আমি বলেছিলাম যে নির্বাচন না দিয়ে ৫ বছর কোনো ব্যক্তি থাকলো বা একটি সরকার থাকলো, সেই অবস্থাটি আপনি মেনে নিতে রাজি আছেন কিনা? আমি সেটি জিজ্ঞেস আমি করেছিলাম। তো অতীত মেনে নেই নেই, এখনো মেনে নেই নেই, ভবিষ্যৎ মেনে নেব না কোনো আমি সেই অনির্বাচিত। উত্তরটি যে আমার কথা শেষ করতে, আমি কোনো জি, জি। অনির্বাচিত সরকারকে একদিনের জন্য মেনে নিব না, যদি না সেই সরকার বিপ্লবী সরকার হয়। যদি সেটা বিপ্লবী সরকার হয় তা আমি একদিন কেন, 1000 বছরের জন্য মেনে নেব। কিন্তু বিপ্লবী সরকার নয়, কিন্তু বাংলাদেশের বর্তমানে সাংবিধানিক সরকার নয়, সংবিধান সম্মত সরকার নয়, সেই সরকার যত ক্ষমতাশালী হোক না কেন, আমি নীতিগতভাবে সেই সরকারকে মেনে নিব না, মানতে রাজি নই, তাতে আমার সুতরাং শিরোচ্ছেদ হয়। কাজে সুতরাং বিএনপি যে কথাটা আমি পরিষ্কার বলতে চাচ্ছি, কিন্তু এই কথাটা বিএনপি বলতে পারবে না, বিএনপি বলে নাই। বিএনপি এখনো বলেছে আমরা সহযোগিতা করব, সহযোগিতা করব, এবং ইনশাল্লাহ আগামী 5 বছরও সহযোগিতাই বিএনপি করবে, এটি আমাদের দুর্ভাগ্য। এবং এই 5 যা বছরই বিএনপি এই সমর্থন করবে বলে এই সরকারের কথা বলতে পারে, এই সহযোগিতা করবে বলে এই সরকারের কথা বলতে পারে। যদি একবার বুঝতো
যদি একটা বার টের পাইতো যে এই সরকার এই বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো আমাকে সমর্থন করবে না, তাহলে দেশে গৃহযুদ্ধ বাধার একটা সম্ভাবনা তৈরি হতো। এবং সেই গৃহযুদ্ধ বাধার সম্ভাবনাকে রহিত করতে হলে সবার আগে বিএনপির উপরে ক্র্যাকডাউন করতে হইতো, সবার উপরে আমাদের উপরে ক্র্যাকডাউন করতে হইতো। তা আমাদের উপরে ক্র্যাকডাউন করতে হলে আবার পুলিশকে বন্দুক দিতে হবে, পুলিশের হাতে বুলেট দিতে হবে, আবার আমরা বুক চেটিয়ে দাঁড়িয়ে যাব পুলিশের সামনে, আবার আমরা গুলি খাবো, আবার আমরা পানি খাওয়াবো, আবার আমরা শহীদের খাতার নাম লেখাবো। এটা তো ইতিহাসের পুনরাবৃত্তি হতে থাকবে, বারবার হতে থাকবে। কাজে এই তো সবাই জানে যে বিএনপি সেই রাস্তায় যেতে পারবে না, সেই রাস্তায় যাওয়ার ক্ষমতা 15 বছর আমরা দেখাইতে পারি নাই, আমরা বুক চিতায় দাঁড়াতে পারি নাই 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে। কাজে আগামী কোন সরকারের বিরুদ্ধে আমরা বুক চেতিয়ে দাঁড়াতে পারবো না। এটি হলো বাস্তবতা, এটি হলো সত্য, এটা অর্থাৎ সবাই জানে। এই কঠিন সত্যটি আপনি বললেন, সত্য মানে কঠিন বাস্তবতা আপনার কাছে যেটি, সেটি হচ্ছে যে এই সরকার যদি 5 বছর থেকেও যায় নির্বাচন না দিয়েও, তবু বিএনপি কিছুই করতে পারবে না, শুধু কথাবার্তা বলা ছাড়া, যে নির্বাচন দিন অথবা আমরা সহযোগিতা করে যাব বলতে বাধ্য হবে তারা। এই পরিস্থিতিতে বিএনপি পড়ার পেছনে কারণটা কি? আমি যে যুদ্ধটির কথা বলেছিলাম যে বিএনপির নানান রকমের যুদ্ধ, আরেকটি যুদ্ধ হচ্ছে নিজেদের মধ্যে। আপনি যেটি বলছিলেন যে নানান জায়গায় চাঁদাবাজি, দখলবাজি চলছে, যার জন্য বিএনপির নেতাকর্মীদেরকেই দায়ী করা হয়। আপনার কি মনে হয় যে বিএনপির উপরের নেতৃত্বে কোনো নিয়ন্ত্রণ নাই নিচের নেতৃত্বের মধ্যে, নাকি উপরের নেতৃত্বের প্রশ্রয়ে এগুলি চলছে? দেখেন, চাঁদাবাজি হলো মানুষের জীবনের একটা অতি প্রয়োজনীয় জিনিস। প্রথম চাঁদাবাজি শুরু হয় আমি যখন সকালে ঘুমের থেকে স্কুলে যাইছি, মার কাছে বলছি আম্মা 5টা টাকা দাও। চাঁদাবাজি না এটা? আমি যাবো স্কুলে পড়াশোনা করতে, আমি মার কাছে টিফিনের টাকা চাচ্ছি 5 টাকা। চাঁদাবাজি শুরু হয়েছে। জুম্মার দিন মসজিদে যাব নামাজ পড়তে, আম্মা 10টা টাকা দাও। কেন? মসজিদে গেলে তো ওই যে বাটির সামনে আসবে, বাটি দিতে হবে। পাড়ায় ক্লাবে পোলাপান নাটক করবে, দেখা হলে আক্তার ভাই, আসসালামু আলাইকুম ভাই, আমাদের কিছু দেন। অন্যায় বলছেন? বাজারে আমি নিয়ে যাব আমার কুমড়াটা, আমার লাউটা, আমার পুকুরের মাছটা, আমি ওখানে গিয়ে বাজারে রাস্তায় দাঁড়ায় সরকারি জায়গায় দাঁড়ায় বিক্রি করব, আমাকে টুল দিতে হবে। এটা 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 কি বলবেন? কেন দিতে হবে? কাজেই আমি যদি আপনার ট্রেনে উঠি, আমি টিকিট করে উঠবো। আমি যদি আপনার কাছ থেকে কোনো সার্ভিস নেই, আমি সেই সার্ভিসের বিনিময়ে আমি টাকা দেব। এটা এক জিনিস। আর আমি কিছুই নিলাম না আপনার কাছ থেকে, আপনি আমাকে দাঁড় করাইয়া বলেন, আপনি আমাকে ট্যাক্স চাচ্ছেন, ইনকাম ট্যাক্স চাচ্ছেন। আমার ইনকামই নাই। আমার বাংলাদেশের মানুষের কয় টাকা ইনকাম আছে, আপনি ইনকাম ট্যাক্স চাচ্ছেন। আপনি ভ্যাট চাচ্ছেন। আমি একটা জিনিস আনবো, কিনবো, আমি এখনো বিক্রি করতে পারি নাই, সেই মালটা আমি আনতেছি, আগে আপনাকে ভ্যাট দিতে হবে। আপনি সেই অধিকার অর্থাৎ কোথায় পেলেন? আমার আপনি 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 কি সেটি বলতে চাইছেন যে সরকার যেহেতু আইনিভাবে চাঁদাবাজি করে, ভ্যাটের নামে, ট্যাক্সের নামে, টোলের নামে, সুতরাং রাজনৈতিক দলগুলি সেই কাজটি করতে পারে রাজনৈতিক দলগুলো বেআইনিভাবে? রাজনৈতিক দলগুলো যে যেখানে ক্ষমতাসীন সেই সেখানে, রাজনৈতিক দল বলে কথা নাই, যে যেখানে ক্ষমতাসীন, যার দাপট যেখানে, সে সেখানে চাঁদা তুলতেছে। সে চাঁদাকে আপনি জাকাত বলেন, চাঁদাকে ট্যাক্স বলেন, চাঁদাকে যাই বলেন, সে না, আমি সেখানে সেটাই বলছি তুলতেছে। যে এই যে তুলছে, এটিকে কি আপনি বৈধ বলে মেনে নিচ্ছেন কিনা, যে এটি স্বাভাবিক ঘটনা, তুলবেই, আমি তো এখনো আমি তুলছে, তো ভবিষ্যতে তুলবে? আমি তো মেনে নিচ্ছি না বলি তো প্রতিবাদ করতেছি। আমি মেনে আমি নিচ্ছি না সে বলি তো আপনাকে এতক্ষণ বললাম। কিন্তু এছাড়া এছাড়া আমার উপায়টা কি? এছাড়া আমি এই সমাজে বাস করবো কেমনে? আমি কি একা সমাজ চলতে পারবো? আমি কিন্তু কাজে আমার প্রশ্নটা প্রবলেম হচ্ছে। কাজে আপনি আমি কেন বা আপনি কেন বিএনপিকে ইঙ্গিত করে বারবার এই কথাগুলো বলতেছেন যে বিএনপি এগুলো করতেছে? কেন? অন্যরা করে না? আমাকে আমি কিন্তু বলেন এই প্রশ্নটি কতগুলো একটু ভিন্ন থানা, করেছি। কতগুলো না, আমি বলি এই যে কেন কেন বিএনপিকে আপনি আইডেন্টিফাই করা বা পয়েন্ট আউট করার চেষ্টা করতেছেন বিএনপি চাঁদাবাজি করতেছে, অন্যরা করে না? এই যে আজকে সারা বাংলাদেশে যতগুলো ডিসিএসপি হয়েছে, তারা চাঁদা দিয়ে ডিসিএসপি হয় নাই? এই যতগুলা থানা ওসি হচ্ছে, তারা কি চাঁদা দেওয়া ডিসিএসপি হয় নাই? এখন যতগুলা পুলিশে আইজিবি থেকে নিয়ে সমস্ত বড় অফিসার হয়েছেন, তারা প্রতিদিন চাঁদা দিচ্ছেন না? প্রতিদিন তারা বিভিন্ন লোককে তোষামত করছেন না? তাহলে এটা কেন হচ্ছে এগুলা? এখন যে বিভিন্ন ব্যাংকের যে চাকরি পাচ্ছেন, এই যে বিভিন্ন প্রশাসনের যে অফিসার গুলো ঢুকতেছে, এই যে বিভিন্ন উপদেষ্টা গুলো হচ্ছেন, তারা কেন হচ্ছেন, কিভাবে হচ্ছেন, কোন ক্রাইটেরিয়াতে বিভিন্ন উপদেষ্টা নিয়োগ করছেন? কেউ কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন? কেউ কোনো মেধা যাচাই করেছেন? কেউ যে কোনো পদে যাচ্ছেন, সেই পদে কোনো কম্পিটিশন হয়েছে? সবখানে চাঁদাবাজি হচ্ছে। সে চাঁদা ছাড়া কেমনে হচ্ছে বলেন?
প্রতিটা পদে পদে চাঁদা হচ্ছে। আপনি জানেন প্রতিটা জায়গাতে মন্ত্রীদের রুমে ঢুকতে হলে ওই পিয়নকে বকশিশ দিতে হয়। প্রধানমন্ত্রী উপদেষ্টা অফিসে ঢুকতে হলে আপনি গেটে যান তো, আপনি সচিবালয়ে গিয়ে দেখেন তো, আপনি তো সচিবালয়ে যান দেখেন আপনাদের কার্ড বন্ধ করে দিছে, এখন গিয়ে দেখেন তো তাতে কি সাংবাদিক প্রবেশ বন্ধ আছে কিনা। হ্যাঁ, সেটা কি হয়, কার্ডের বদলে এখন শেখ মুজিবের মাথা দিতে হয়। শেখ মুজিবের মাথা দেখাইলেই দিয়ে দিলেই ওখানে ভিতরে ঢুকে দেওয়া যায়, ঢুকাতে কোনো সমস্যা না। একটা পাস না দিয়ে এখন বঙ্গবন্ধুর মাথা বিক্রি হচ্ছে ওখানে, তো মাথা বিক্রি করে তারা যাচ্ছে। ঠিক আছে, আপনি যে বিএনপির দিয়ে কেন হাত তুলতেছেন, বিএনপির দিয়ে কেন ইঙ্গিত করছেন চাঁদাবাজি করে চাঁদাবাজি করে? আপনি হাট বাজার নিয়ন্ত্রণ কে করবে, রাস্তাঘাট নিয়ন্ত্রণ কে করবে? এই যে সবগুলো করতেছে এগুলো খরচ লাগবে না? আপনি নাটক করলে আপনি তো নাটকের জন্য খরচ দিতে হবে না? আপনি সমাজের কাজ করতে হলে সামাজিক জন্য আপনাকে কিছু না কিছু আপনাকে অনুদান দিতে হবে না, সহযোগিতা করতে হবে না? এটাকে আপনি বিএনপির দিকে বলছেন কেন? কে করছে না সেটা বলেন, কে করছে না সেটা বলেন, এবং কোন লোকটা করছে না সেটা বলেন। যে হ্যাঁ দেখেন তো ওই অমুক প্রতিষ্ঠানগুলো করতেছে না, আপনি দেখেন তো আজকে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা কিভাবে টাকা দিচ্ছে সাধারণ, আপনি দেখেন। এগুলো এগুলো বলেন না কেন? কেন বলেন না এই কোম্পানি চাঁদা দিচ্ছে এত লোকে? খালি বিএনপির দিকে আঙুল দিচ্ছেন, খালি বিএনপির দিকে আঙুল দিচ্ছেন। কারণ জামাতের লোক চাঁদাবাজি করতেছে না? জামাতের জনাব লোক চাঁদাবাজি করতেছে মেজর না? আখতারুজ্জামান, আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছি ভিন্ন, আপনি উত্তর দিলেন আরেক রকমের। আমি বলেছি যে বিএনপির বিরুদ্ধে যে এই চাঁদাবাজির অভিযোগটি উঠেছে, অথচ চাঁদাবাজি করছে সবাই, কিন্তু অভিযোগ এখন ইভেন এক ধরনের ক্যাম্পেইনও চলছে যে বিএনপি শুধু দখলবাজি আর চাঁদাবাজি করছে। আমি বলছি এই যে যুদ্ধ, বলেন ধরতে পারেন এটি একটি সাইবার যুদ্ধের মতো, যে এই যে যুদ্ধ, সেই যুদ্ধ বিএনপি কিভাবে মোকাবেলা করছে? আমি সেই প্রশ্নটি আপনি রেখেছিলাম আপনি যে আমি সেই প্রশ্ন রাখতে গিয়ে আপনি একটা এস্টাবলিশ করে দিয়েছেন। আপনি প্রশ্নের মধ্যে এস্টাবলিশ করে দিয়েছেন যে বিএনপি চাঁদাবাজি করছে। এখন আমি বিএনপির কিন্তু বিরুদ্ধে না, না আপনি না, না, প্রশ্নটা মাধ্যমে না, আমি আপনার আমি প্রশ্নটা বলেছি সবাই চাঁদাবাজি করছে। আপনি নিজেও যেটি একটু আগে না, বললেন না যে আপনি সবাই এখন চাঁদাবাজি বললেন, করছে। এরপরে বললেন সবাই হুম। করছে। কিন্তু বিএনপির বিরুদ্ধে অভিযোগটা আনতেছেন, তো সবার বিরুদ্ধে অভিযোগটা আনতেন না। বিএনপির আমি বিরুদ্ধে অভিযোগটা আনতে আবারও প্রশ্নটা কিন্তু আমি আপনাকে করেন, করেছি করেন, যে করেন, অন্যরা, করেন। আমি হুম। আবার একটু স্পষ্ট করি, অন্যরা বিশেষ করে জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এই ২ টি দলের পক্ষ থেকে ইন্টারনেট বলেন, বক্তৃতা বিবৃতি বলেন, নানানভাবে বিএনপিকে অভিযুক্ত করা হচ্ছে। তারা অভিযোগ করছে। আমি কিন্তু বলছি না। আমি এই তো বলছি এখন তারা স্পেসিফিক, অভিযুক্ত হ্যাঁ, করছে। এখন আমি স্পেসিফিক হইছেন, হ্যাঁ, স্পেসিফিক। এই যে তারা অভিযোগগুলি করছে, এটি একটি যুদ্ধ। যে আপনাকে অভিযুক্ত করছে সে চাঁদাবাজি, দখলবাজির জন্য। আপনারা এর কিভাবে মোকাবেলা করছেন? আপনারা তাহলে কি মেনে নিচ্ছেন যে আপনাদের দলের পক্ষ থেকে নিচের দিক থেকে চাঁদাবাজি হচ্ছে? আপনারা বলতে আমি বিএনপি বলছি। আপনি যদি নিজেকে বিএনপির নেতা না হিসেবে আমি দাবি করে থাকেন তাহলে অবশ্যই বিএনপির পক্ষ থেকে বলবেন যে আসলেই কি নিচে চাঁদাবাজি আপনাদের দল থেকে কেউ করছে কিনা? আমি যদি না করে ধন্যবাদ থাকে আপনাকে। তাহলে আপনারা বলবেন তাদেরকে যে আমাদের দলের কেউ চাঁদাবাজি করে না। অথবা আপনারা বলবেন যে যদি করে থাকে আমরা ব্যবস্থা নিচ্ছি। সেইটা ধন্যবাদ। কিভাবে মোকাবেলা করছেন? আমি আমি সেটি আমি জানতে চাইছি। আমি আমি ধন্যবাদ আপনাকে। আমি ১ম এ পরিষ্কার করে নিই, আমি বিএনপির নেতা হিসেবে কথা বলছি না। আমি বিএনপির একজন জি। অনুগত কর্মী হিসেবে কথা বলছি। এখানে অভিযোগকারীর দায়িত্ব প্রমাণ করা আমি চাঁদা নিচ্ছি কি নিচ্ছি না। অভিযোগকারী কি বলল তার জবাব দেওয়া আমার দায়িত্ব না। যারা অভিযোগ করছেন, জাতীয় নাগরিক কমিটি বলেন বা জাতীয় যারাই বলেন, তারা প্রমাণ করুক যে অমুক অমুক জায়গায় বিএনপি এই চাঁদা নিয়েছে। তারা প্রমাণ করুক। আমি কেন একবারে তার কথা বলবো আমি চাঁদা নিচ্ছি না, আমি চাঁদা নেই না, বা আমি চাঁদা নিব না, বা আমার কেউ চাঁদা নিলে আমি ব্যবস্থা গ্রহণ করব। চাঁদার তো প্রশ্নই ওঠে না। আমি তো বলবো বিএনপির কোন নেতা কর্মী চাঁদাবাজি করেন না, স্পষ্ট। চাঁদাবাজি করে নাগরিক কমিটি, চাঁদাবাজি আজকে বসুম ছাত্র আন্দোলন নেতারা। তো এই অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে কি সমস্যার সমাধান হবে? কোন সমস্যার সমাধান হবে না। যারা অভিযোগ করবেন তাদেরকে প্রশ্ন করবেন আপনারা, এই অভিযোগ করলেন তার পক্ষে আপনার প্রমাণ কি? আজকে এই মুক্ত প্রবাহের যুগে যে কোনো অভিযোগ করতেই পারে এবং করেই যাচ্ছে। একজনের বিরুদ্ধে একজন অভিযোগ করেই যাচ্ছে। এর পরিসমাপ্তি কোথায়? কাদা ছোড়াছড়ি হচ্ছে। একজনের বিরুদ্ধে একজন বলছি, আমি বলছি তুই চোর, আপনি বলছেন আমি চোর।
এই তুই চুর আমি চুর এই করতে করতে তো আমরা কেউ তো আমি চুর বলি না, আমরা বলি তুই চুর। সারা দেশটাকে চুর বানায় ফেলেছি, সারা দেশটাই চাঁদাবাজি বানায় ফেলেছি, সারা দেশটাকে খারাপ মানুষে ভরে ফেলেছি আমরা। কারা বানাইছি? আমি আপনাকে গালি দিচ্ছি, আপনি আমাকে গালি দিচ্ছেন। আপনি যদি কারো অভিযোগ শুনেন তাকে প্রশ্ন করবেন, আমাকে কেন প্রশ্ন করেন? আমাকে প্রশ্নের মাধ্যমে তো আপনি এস্টাবলিশ করে দিলেন যে হ্যাঁ বিএনপি নেতা তো জবাব দিছে, তার মানে তারা চুরি করে, তারা চাঁদা নেয়। কাজে আপনার কথা আমি দ্ব্যর্থহীন ভাবে স্পষ্ট করে বলছি, বিএনপির কোন নেতা কর্মী কোন চাঁদাবাদীর সঙ্গে সংযুক্ত নয়। যদি কেউ সংযুক্ত থাকে, যারা অভিযোগ করবেন তারা বাপের বেটা হলে সামনে আইসা তথ্য প্রমাণ সহ অভিযোগ করেন, আর নিজেদের দিকে তাকান। কাজে আমি পরিষ্কার বলছি, আবার রিপিট করছি, আপনি বারবার বলছেন যে আপনার অভিযোগগুলা সর্বভৌম মিথ্যা। আপনি যাদের অভিযোগগুলো আমাদের সামনে নিয়ে আসতেছেন তাদেরকে বলে দেন তাদের অভিযোগগুলো আমরা মিথ্যা বলে মনে করি, অসত্য বলে মনে করি, এই অভিযোগগুলোর কোনো ভিত্তি নাই। বিএনপির নেতা কর্মী যদি কোনো করে থাকে তাকে নাম ধাম সময় দিয়ে বলেন। অপরাধী থাকতে পারে, আমরা তো সবাই ভালো না, থাকতে পারে, সেটা দেখবে, কিন্তু বিএনপির নামে বলবেন না। বলবেন মেজর আক্তারের নামে, মেজর আক্তার চুরি করেছে, মেজর আক্তার চাঁদাবাজি করেছে। বিএনপির নামে বলবেন কেন? বিএনপির নামে বলা মানে উদ্দেশ্য প্রণোদিত, মেলা ফাইডি। আপনি বিএনপিকে ডিফেম করতে চান, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে চান, তাই আপনি বিএনপির নাম দিয়ে বলছেন। আপনি বিএনপির নেতা কর্মীর নামে বলেন না কেন? বলেন না ফখরুল ইসলাম সাহেব কে কাজটা করেছে, বলেন না মির্জা আব্বাসী চাঁদাবাজি করেছে, বলেন। ওইটা তো বলবেন না, বললেন বিএনপি। তার মানে এখানে হচ্ছে আপনি অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনার সূক্ষ্ম অভিলাষ প্রয়াস করার নামে আপনি অন্যকে অধম প্রমাণ করার চেষ্টা করেছেন, নিজের উত্তমতা প্রমাণ করার জন্য। আপনি উত্তম সেটা প্রমাণ করেন, অন্য অধম বলে আপনি উত্তম, এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসেন। এ থেকে আরেকটি প্রমাণ হলো, আমরা শেষ দিকে চলে এসেছি, এ থেকে প্রমাণ হলো যে এই যে যারা এই অভিযোগগুলি করছে জামাতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টি, তারা এখন বিএনপির বড় প্রতিপক্ষ মাঠে, অন্তত বক্তৃতার মাঠে, আমি যদি ভোটের মাঠে নাও বলি, বক্তৃতার মাঠে। তাদেরকে মোকাবেলার জন্য এই মুহূর্তে বিএনপির কি করা উচিত বলে আপনি মনে করেন? আমরা এই প্রশ্নটির জবাব নিয়ে শেষ করব। বিএনপি তাদের সঙ্গে মোকাবেলা করে যাচ্ছে। বিএনপির এখন অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হলো এই আওয়ামী লীগ ছাড়া অন্য সকল রাজনৈতিক দল, শুধু জামাত না, শুধু কারণ যারাই বিএনপিকে আগামী দিনে ক্ষমতা দেখতে চায় না, যারা বিএনপির ভালো চায় না, তারা সবাই বিএনপির প্রতিপক্ষ। এবং বিএনপি এই প্রতিপক্ষগুলোকে কিভাবে তাদের আস্থা অর্জন করা যায়, তাদের সঙ্গে সুসম্পর্ক করা যায়, তাদের মধ্যে আস্থা বিশ্বাস প্রতিষ্ঠা করা যায়, বিএনপি সেই চেষ্টা করে যাচ্ছে। এখানে বিএনপি কারোর বিরুদ্ধে যুদ্ধ করছে না, স্নায়ু যুদ্ধ করছে না। বিএনপি সবার সঙ্গে একটা আস্থার সমাজ সৃষ্টি করতে চায়, একটা সততার সমাজ সৃষ্টি করতে চায়, ন্যায়পরায়ণ সমাজ সৃষ্টি করতে চায়। বিএনপি সবাইকে নিয়ে, এই জন্য বারবার বিএনপি বলছে জাতীয় সরকার গঠন করতে চায়। বিএনপি এখানে কাউকে প্রতিপক্ষ হিসেবে দেখছে না। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা টাইমসের টক শো মিঠে করা। আজ আমাদের আলোচনার বিষয় ছিল বিএনপির ছায়াযুদ্ধ, যেটি বর্তমানে রাজনীতিতে নানানভাবে বিএনপি করে আসছে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচন আদায়ের দাবি নিয়ে তারা মাঠে নেমেছে, তারা জামাতি ইসলামীর এক ধরনের প্রচারণার বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা জাতীয় নাগরিক পার্টির এক ধরনের প্রচারণার বিরুদ্ধে যুদ্ধ করছে। অর্থাৎ চারদিকেই যেন বিএনপিকে ঘিরে ধরেছে অন্যান্যরা এবং এর বিরুদ্ধে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এসব বিষয় নিয়েই আজ আমরা কথা বলছিলাম সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের সাথে। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন,